দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের আবাসন খাতের সাম্প্রতিক অবস্থা এবং সেখানে যে সংকট চলছে সেসব বিষয় নিয়ে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ আলী আফজাল। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। যে আমরা আলোচনাটা একটু শুরু থেকে করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যদি আমরা আবাসন সেক্টরের ইতিহাসটা আমরা দেখি, সেটা দেখা যাচ্ছে যে পাকিস্তান আমল থেকে কিন্তু এটার পথ চলা শুরু এবং বাংলাদেশের বরেণ্য শিল্পপতি ডক্টর জহিরুল ইসলামের হাত ধরে তো এটার যাত্রা শুরু। তো তারপরে তো স্বাধীনতার পরও তো মানে 54-55 বছর কেটে গেল। তো ঠিক এই সময়ের মধ্যে আসলে বাংলাদেশের আবাসন সেক্টরটা কতটা অগ্রগতি করতে পারলো এবং সেই সঙ্গে অর্জন কতখানি হলো বা সেখানে সমস্যাগুলোই বা কি এখন? আপনার সাথে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাই। আবাসন, আপনি জানেন যে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা, বাংলাদেশে না গ্লোবালি মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা। এই 5টি মৌলিক চাহিদার একটা হচ্ছে আবাসন। মূলত আপনি জানেন যে মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। তারপরেও এই মৌলিক চাহিদা পূরণে কিন্তু প্রাইভেট সেক্টর আগে আসছে, যেটা আপনি অলরেডি বলেছেন, যেটা 1964 সালে জহুরুল ইসলাম সাহেব ইস্টার্ন হাউজিংয়ের পল্লবী প্রজেক্ট দিয়ে যাত্রাটা শুরু হয়েছে 1964 সালে। লম্বা সময় পার হয়ে গেছে, তো প্রায় 60 বছরের কাছাকাছি বা 62 বছর হয়েছে। কোশ্চেন আমরা এখন পর্যন্ত কি করতে পেরেছি? মোটা দাগে যদি বলি যে আবাসন সেক্টরের জিডিপিতে কন্ট্রিবিউশন 14%। জি। ডাইরেক্ট কন্ট্রিবিউশন হচ্ছে অ্যারাউন্ড 8%। আর আবাসনের সাথে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, ধরেন রড আছে, সিমেন্ট আছে, বাথরুম ফিটিংস, টয়লেট, সব কিছু মিলে যে টোটাল যেটা, সেটা জিডিপিতে কন্ট্রিবিউশন 14%। যদি এমপ্লয়মেন্ট বলি, প্রায় 3.2 অর্থাৎ 32 লক্ষ মানুষ একদম সরাসরি এই আবাসন শিল্পের সাথে জড়িত। আর সাপোর্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সেটা দিলে প্রায় 40 লক্ষ মানুষ সরাসরি কিন্তু এই এমপ্লয়মেন্টটা এখানে জেনারেট হচ্ছে। তো এটা হচ্ছে মোটা দাগে হচ্ছে আবাসন শিল্পের বর্তমান অবস্থাতে কন্ট্রিবিউশনটা আছে। আবাসন শিল্প আমি আগেই বলেছি যে আপনি যারা বলেছেন যে আমাদের কন্ট্রিবিউশন, রিহাব, আপনারা জানেন যে আবাসন শিল্প মালিকদের একটা সংগঠন। জি। এই প্রাইভেট সেক্টরের যে মানে রিয়েল এস্টেট সেক্টরে প্রাইভেট সেক্টর যারা আছে, তো তারা রাষ্ট্রের এই উন্নয়নের সাথে কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছে। আমি যদি আপনাকে দৃশ্যমান কিছু এক্সাম্পল দিই, আপনি ঢাকা শহরে দেখেন, যে কোনো এলাকায় যান, গুলশান, বানানী, মতিঝিলতে শুরু করে প্রত্যেকটা, ইভেন মিরপুর এলাকায় সবচেয়ে সুন্দর বিল্ডিংটা দেখবেন, কাজের নামটা দেখবেন যে কোনো ডেভেলপার করেছে, আমার রিহাবের মেম্বাররাই করেছে সেটা। তার মানে একটা দৃষ্টিনন্দন শহর করার জন্য, আবাসনের ব্যবস্থা করার জন্য প্রাইভেট সেক্টর কিন্তু যথেষ্ট কাজ করেছে, কোনো সন্দেহ নেই, অনেক ভালো কাজ করেছে। তো আমাদের এই সেক্টরের যে রেগুলেটরি বডি, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের পূর্ত মন্ত্রণালয় আছে, একই সাথে রাজুক আছে, একই সাথে ন্যাশনাল হাউজিং অথরিটি আছে, তারপরে আপনার এর সাথে জড়িত ওয়াসা আছে, ডেস্কো আছে, এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের আসলে কন্ট্রোলিং বডি বা রেগুলেটরি অথরিটি। মূলত আসলে রাজুক এটা রেগুলেট করে থাকে। 1990 পর্যন্ত কিন্তু আসলে কোনো তেমন কোনো রুলস রেগুলেশন ছিল না এই মানে রিয়েল এস্টেট সেক্টরের জন্য। 1990 সাল থেকে আলোচনা শুরু হয় যে এই সেক্টরের জন্য রুলস রেগুলেশন তৈরি করতে হবে। আপনার ড্যাপের নাম শুনেছেন অবশ্যই, ডিটেল এরিয়া প্ল্যান, যেটা আগে মানুষ ড্যাপ শুনলে ভয় পেত। আমি জানি ড্যাপ ভয় পাওয়ার কিছু না, ড্যাপ একটা ভালো জিনিস, ডিটেল এরিয়া প্ল্যান। তো এটা প্রথম 2010 সালে গেজেট হয়। এই গেজেটের পরে এটা অসংখ্য অবজেকশন কারেকশন আসে, 150-এর অধিক আপত্তি আসে, যেটা নিয়ে আবার কাজ শুরু হতে হতে শেষ পর্যন্ত 2023 সালে এসে আবার নতুন ড্যাপটা পাস হলো। এখন তো আবার সংশোধন হয়েছে না, ওই সংশোধনের পর 23 সালে পাস হলো, যেটা 22 থেকে 35 বলা হচ্ছে। 22 থেকে 35 সালের জন্য একটা ড্যাপ করা হয়েছে। সেটা যেটা হয়েছে সেটা ওই 10-এর থেকে আরো খারাপ হয়েছে।
তো এটা আমাদের জন্য ভালো আমি বলবো না। আমি বলছি না যে আমার আবাসন খাতে যারা আমরা প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী তা বলছি না, এটা জাতির জন্য নেশানের জন্যই ভালো হয়। না, এখন একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সংশোধন হওয়ার পরে এখন যে ড্যাপের অবস্থা, সংশোধিত ড্যাপ, সেটি আসলে আপনাদের আবাসন সেক্টরের জন্য কি সেটা কি আরো খারাপ? আবাসন সেক্টর তো খারাপ অবশ্যই, একই সাথে গোটা জাতির জন্য এটা সর্বনাশ হবে। এই ড্যাপটা যে মানা হয় তাহলে গোটা জাতির জন্য সর্বনাশ হবে। আমি আপনাকে বলি একটা এক্সাম্পল। বাংলাদেশের আমি আবাসন সেক্টরের ধরেন একজন ব্যবসায়ী, একজন রিহাব মেম্বার, একজন আবাসনের লিডার হিসেবে বলছি তা না, আমি ন্যাশনের জন্য কথা বলছি, ন্যাশনাল বিল্ডিংয়ের জন্য। আমি আমার পরিচয় আপনি জানেন, আমি গভর্নমেন্ট চাকরি করেছি 20 বছর। আমি সায়েন্টিস্ট। আপনি বরেণ্য একজন কৃষি বিজ্ঞানীও। জি, আমি ধরেন যে কিছু গুরুত্ব প্রায় 33টা পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি রয়েছে, আমাদের সব সেক্টরে ব্যবসায়ী আছে। তো সেই জায়গার থেকে কথাটা বলছি, আমি শুধুমাত্র আমাদের প্রাইভেট সেক্টরে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের নিয়ে কথা বলছি না। বাংলাদেশের পপুলেশন এখন 18 কোটি। এই যে গ্রোথ রেটটা আছে, যদি সিম্পল আমি বললাম যে কমবে না বাড়বে না, যদি এইটাই থাকে তাহলে দেখা যায় আমরা হিসাব করে দেখেছি 2050 সালে পপুলেশন হবে হচ্ছিল 25 কোটি, 2100 সালে হবে 35 কোটি। তাহলে রাষ্ট্রকে সুদূর প্রসারী প্ল্যান করতে হবে যে 2100 সালের পপুলেশন 35 কোটি হবে, তাদের আবাসন কেমন ব্যবস্থা হবে। এক হলো আবাসন। আপনি দেখেন গ্রাম অঞ্চলে যান, আমার দাদার একটা বাড়ি ছিল, আজকে দাদার থেকে আমাদের জেনারেশন পর্যন্ত কিন্তু একটা গ্রাম ধরে শুধু বাড়ি হয়ে গেছে, অত পুরো গ্রামটা কিন্তু এগ্রেসার ল্যান্ড ছিল। অর্থাৎ প্রতিনিয়তই চাষযোগ্য কৃষি জমি কমে যাচ্ছে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে 35 মানুষের আপনি আবাসন দিলেন, খাবে কি? না খেয়ে মারা যাবে। তাহলে ইটস এ বিগ চ্যালেঞ্জ রাষ্ট্রের জন্য। একদিকে আপনি আবাসন ব্যবস্থা করতে হবে, অন্যদিকে আপনি খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই দুইয়ের সমন্বয়। সলিউশনটা কি? ওনলি সলিউশন হচ্ছে যে আপনাকে ভার্টিক্যাল এক্সপ্যানশন যেতে হবে, সুউচ্চ ভবন তৈরি, ভার্টিক্যাল এক্সপ্যানশন যেতে হবে, যেটা বিশ্বের বিভিন্ন দেশে আছে। তো আপনি ধরেন, আমি অবাক লাগে এই ড্যাপে যেটা করা হয়েছে যে 4 তলা 3 তলা বিল্ডিং করতে হবে। এই ড্যাপে কতগুলো মারাত্মক প্রথমে অসামঞ্জস্য বলি, আর রাষ্ট্র বিরোধী বললেও ভুল হবে না, আমি বলে দেবো আপনাকে ক্লিয়ারলি, আমি তথ্য দিয়ে উপাত্ত দিয়ে বলছি। এক হচ্ছে যে একই শহরের মধ্যে তার মিরপুর ডিএসএস এর মধ্যে 4 কাঠার উপর 8 তলা বিল্ডিং করা যায়, জাস্ট ওটা ওয়ালের সাথে, একটা পাবলিক ল্যান্ড, একটা জনগণ, ওখানে 4 তলা উপর করা যাবে না। তাহলে কি হলো? এটা বৈষম্য বলতে। তাহলে এক শহরতে এক নীতি হবে। আপনি ধরেন বসুন্ধরা, গুলশান, ওদের জন্য এক নিয়ম, মিরপুরের জন্য আর এক নিয়ম। কেন? ওরা গরিব মানুষ এই জন্য না, কিন্তু এই যে বৈষম্যগুলো কেন করেছে, হ্যাঁ সেটাই বলতেছি। এই যে বৈষম্যগুলো করা হলো একদিকে, দ্বিতীয় হলো যে আপনি হাইট স্টেশন কেন করতেছেন? আমার ছোট্ট একটি ভূখণ্ড, এটাতে বাড়বে না, বড় হবে না, বরং পপুলেশন বাড়ার কারণে চাষযোগ্য জমি কমার সম্ভাবনাই বেশি, বাড়বে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকের থেকে, এই মুহূর্তে থেকে রাষ্ট্রের উচিত যে ডিক্লারেশন দেয় যে আর 1 ইঞ্চি জমিও কৃষি জমি অন্য কাজে ব্যবহার করা যাবে না, এটা ইনট্যাক্ট রাখতে হবে। সেক্ষেত্রে সলিউশন একটা, আমার ভার্টিক্যাল যেতে হবে। আপনি পাশের দেশে যান, বেশি দূরে আমি বলছি, আমেরিকা যাওয়া লাগবে না, আপনি সিঙ্গাপুরে যান, আপনি হংকং যান, কুয়ালালামপুরে যান, দেখবেন বাচ্চা বিল্ডিংটা 40 তলা। তো আমার সমস্যাটা কি? হ্যাঁ, রাষ্ট্রীয় একটা কথা বলে যা তার লজিস্টিক সাপোর্ট, তার রাস্তাঘাট, এইটা ওইটা, ফাইন, দিস নট মাই রেসপন্সিবিলিটি। আমি ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, রাষ্ট্রের রেসপন্সিবিলিটি, রাষ্ট্রটা ক্রিয়েট করবে। আজকে মেট্রো যেটা করা হয়েছে, আমি মিরপুরের রাস্তাটা বা মতিঝিল রাস্তাটা চাইলেই কিন্তু 500 ফিট করতে পারবো না, কখনোই সম্ভব হবে না। কিন্তু আমার একটা সুযোগ, আমি চাইলে কিন্তু মাটির নিচে 3টা লাইন করতে পারতাম কিনা? তো এই যে সুদূর প্রসারী প্ল্যান, আমি 2 বছরের প্ল্যান না, আমি 10 বছর 20 বছর না, আমি 2100 সালে আমার পপুলেশন 35 ধরে আমাকে চিন্তা করতে হবে। আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, কৃষি জমির পরিমাণ কমছে, একদিকে আমাদের খাদ্য উৎপাদনও করতে হবে, অন্যদিকে আবাসন ব্যবস্থাও করতে হবে। এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সমন্বয়। সেক্ষেত্রে আপনি সুউচ্চ ভবনের কথা বলছেন, এবং বিশ্বের বিভিন্ন দেশেও আমরা দেখেছি যে সুউচ্চ ভবন আছে। তো বাংলাদেশে সেটি কেন হচ্ছে না? সেটি কি শুধুমাত্র সরকারের দিক থেকে, মানে কি বলবো, নীতি নির্ধারণের ক্ষেত্রে অভাব, দৃষ্টিভঙ্গির অভাব, নাকি আপনাদের দিক থেকেও আপনারা গভর্নমেন্টকে ঠিকভাবে বোঝাতে পারছেন না? আসলে দুর্বলতাটা কোথায়? আমি 2 দিকেই বলবো। লম্বা সময় ধরে রিহাবের দুর্বল নেতৃত্বের কারণে আসলে আমি রাষ্ট্রের ব্লেম দিচ্ছি না, রাষ্ট্রের কাছে এটা তুলে দিতে পারেনি। আপনি জানেন আমার ব্যাকগ্রাউন্ড, আমি 20 বছর গভর্নমেন্ট চাকরি করেছি। যৌক্তিক দাবি যৌক্তিকভাবে যথাসময়ে এবং যে জায়গায় বলা দরকার সেই জায়গায় বললে এটা মানবে না, আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আমরা সেটা তুলতে পারি নাই, বলতে পারি নাই। আপনি জানেন লম্বা সময় রিহাবের কিন্তু ইলেকশন হয়নি, নির্বাচন হয়নি, তারা ওইটা চালাইছে। এরপরে যারা আসছেন তারা এই কথাগুলো
যেখানে যেভাবে বলা দরকার সে উপস্থাপন করা হয়নি। আমি আরও অনেক রেজিস্ট্রেশন চলে আসছি, আমি দেখেছি যৌক্তিক দাবি যদি ভালো মতো বোঝানো যায় সেটা কিন্তু রাষ্ট্র স্বীকার করে নেয়। আমি যেটা বলছি যে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের এই প্রাইভেট সেক্টর রিহ্যাবের সবচেয়ে বড় ব্যর্থতা যে আমরা রাষ্ট্রের কাজ করছি। আমি আগেই বলেছি আপনার আবাসন বা মানুষের বাসস্থান ব্যবস্থা রাষ্ট্রের দায়িত্ব, তাহলে আমি রাষ্ট্রের কাজই কিন্তু করছি। কেন আমরা প্রুভ করতে পারলাম না যে আমরা রাষ্ট্রের ডেভেলপমেন্ট পার্টনার? জি, অথচ রাষ্ট্র আমাদের কখনো কখনো কিন্তু উল্টা ল্যাঙ্গুয়েজে কথা বলে যে আমরা প্রতারণা করি, আমি অনেক সময় আমরা সময় মতো ফ্ল্যাট দিই না, সময় মতো বিল্ডিং হ্যান্ড ওভার করি না। কিন্তু আমাদের তো উচিত ছিল এই নেতৃত্বকে ইস্টাবলিশ করা যে উই আর পার্টনার অফ ডেভেলপ, সরকারের উন্নয়ন সহায়ক শক্তি। আমরা আপনি প্রসঙ্গটা তুলেছেন, ভালো করেছেন। এই প্রশ্নটা আমি করতাম, সেটি হচ্ছে যে আপনাদের যে বিজনেসটা এটা কি আস্থার উপর এই ব্যবসাটা দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কেন অবিশ্বাসের প্রশ্ন? যে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের তৈরি পোশাক খাত তার যাত্রা শুরু কিন্তু 80-র দশকের, তারা আজকে একটা পর্যায়ে চলে গেছে, কিন্তু আপনাদের রিয়েল এস্টেট সেক্টরের যাত্রা পাকিস্তান আমল থেকে শুরু করে প্রায় 61 সাল থেকে শুরু, কিন্তু আপনারা কিন্তু একটা জায়গায় যেতে পারেন নাই। সেটি কি শুধুমাত্র দুর্বল নেতৃত্বের কারণেই, নাকি আপনারা যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে আছেন তারাও আসলে আস্থার পরিবেশটা আপনারা দিতে পারেন নাই গ্রাহকদেরকে, এবং সেইটার প্রভাব পড়েছে হয়তো সরকারের নীতি নির্ধারণী মহলেও? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসলে এই আমি বলছি না যে স্পেসিফিক কেউই দায়ী না তা না, সব জায়গায় কম বেশি ছোটোখাটো দায়ী আছে। আমাদের রিহ্যাবের রেজিস্টার্ড মেম্বার আছে 1786, জি, বা যদি রাফলি বলি বা মোটা জায়গায় 1800। এই 1800 রেজিস্টার্ড মেম্বারদের মধ্যে আমি গ্যারান্টি দিতে পারবো না যে 1800 লোকই ভালো মানুষ, 1800 লোকই ব্যবসায়ী ফেরেস্তা, এটা বলতে পারবো না। দু একজন খারাপ থাকতেই পারে, সব জায়গায় হয়। 5% 10% ইরোর হতেই পারে খারাপ। জি, তো 5% হলেও আপনি দেখেন না, কিন্তু 1-200 লোক খারাপ হতেই পারে। তার মানে যে গোটা রিয়েল এস্টেট সেক্টর খারাপ তা কিন্তু নয়। 1-2জনের কারণে হয়তো এই বদনামটা আসতে পারে। সেকেন্ড হলো যে এটা আমি অবশ্যই আপনার সাথে একমত হব যে আমাদের রিহ্যাবের দুর্বল নেতৃত্বের কারণেই আমরা রাষ্ট্রকে বুঝাতে পারিনি। আমি রাষ্ট্র দোষ দিতে চাই না, রাষ্ট্রকে এটা বুঝাতে পারিনি, ব্রিফ করতে পারিনি যে আসলে রাষ্ট্রের জন্য কি দরকার। এই যে আমি যেটা কৃষি জমির কথা বলতেছি, নট অনলি ঢাকা সিটি, আমি বলবো যে ড্যাপ হতে হবে গোটা বাংলাদেশ, এবং জোনিং করতে হবে, গোটা দেশটাকে জোনিং করে ফেলতে হবে। দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, এই যে 2001 সাল পর্যন্ত এটা অন্য কাজে ব্যবহার করা যাবে না। দিস ল্যান্ড ইজ ফর এগ্রিকালচার, এর বাইরে কিছু করা যাবে না। দিস ল্যান্ড ইজ ফর রেসিডেন্সিয়াল, এর বাইরে কিছু করা যাবে না। এভাবে করে গোটা দেশটাকেই কিন্তু আমরা এই সিস্টেমে আনতে হবে। আপনি দুর্বল নেতৃত্বের কথা বললেন, একই সাথে আপনি একটা সুন্দর বলছেন যে সরকার কেন করছে না। থার্ড পয়েন্ট যেটা ছিল যে আমাদের দুর্বল নেতৃত্ব আছে, একই সাথে গভর্নমেন্ট এটা দেশের সাথে কাজটা কেন করছে না। সেখানে আমি বলবো যে আসলে রাষ্ট্রীয় যন্ত্র হয় কি, এটা একটা নির্দিষ্ট মেকানিজম আছে। একজন পূর্ত সচিব কিন্তু সারাদিন পূর্ত সচিব থাকে না, হয়তো 2 বছর থেকে 1 বছর থেকে চেঞ্জেবল জবটা। এখন যারা এই সেক্টর আছেন তারা কিন্তু বুঝাতে হবে, বলতে হবে যে রাষ্ট্রের সাথে দেশের সাথে এটা কিন্তু দরকার। একই সাথে রাষ্ট্রকেও বুঝতে হবে। আপনি আজকে 4 তলা বিল্ডিং 5 তলা, আমি 2টা এক্সাম্পল দিয়ে একটু দিব আপনাকে বোঝার জন্য। আপনি দেখেন মতিঝিলে হাইট নিয়ে অনেক কথা হতো, আমার বক্তব্য হাইট রেস্ট্রিকশন রাখারই দরকার নেই। মতিঝিলে দেন সিটি সেন্টারে 40 তলা, কোনো সমস্যা হয়েছে? হয়নি। আমি তো বলবো যে বাংলাদেশ ব্যাংকের থেকে হাইকোর্ট পর্যন্ত এই রাস্তার উপর রাষ্ট্রের বলা দরকার ছিল যে 40 তলা নিচে একটা বিল্ডিংও করা যাবে না। তাহলে কী হতো? 2টা লাভ হতো। ওটা একটা দৃষ্টিনন্দন রোড হতো, এবং এটা যে আমরা যে ক্যাপিটাল বলি, ক্যাপিটালের মধ্যে ক্যাপিটাল বলি, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলি, তাহলে বাংলাদেশ সমস্ত ব্যাংক, বিমা, ব্যাংকিং, নন ব্যাংকিং সমস্ত প্রতিষ্ঠান ঢোকানোর পরে আরও জায়গা থাকতো, এবং দেখতে সুন্দর হতো। আচ্ছা, আমি গরিব এলাকার কথা বলি, মিরপুর আইডি ভবন আছে না, এই আইডি ভবন কিন্তু 20 তলা। তাহলে আইডি ভবন এয়ারপোর্টের সাথেই পুরোনো এয়ারপোর্ট, যেটা এখন তো যদিও ল্যান্ডিং হয় না, তো সেটাও যদি 20 তলা থাকতে পারে, আপনাদের জানা মতো মিডিয়ার লোক, আপনি বলেন বিগত ওরা 12 সালে করেছে, 12 সালের পথে আজ পর্যন্ত কোনো বিল্ডিং কি ওখানে কোনো প্লেন যে ধাক্কা খাইছে, লেগে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? হয়নি। তাহলে রাষ্ট্রের বলা উচিত ছিল যে ফার্মগেট থেকে শুরু করে মিরপুর ডিএসএস পর্যন্ত এই লোকেশনের 2 পাশে সবগুলো বিল্ডিং 20 তলা হতে হবে। তাহলে চমৎকার দৃষ্টিনন্দন বিল্ডিং হতো, দৃষ্টিনন্দন শহর হতো। একই সাথে ওই অত্র এলাকা যত ব্যবসা বাণিজ্য যা আছে প্লাস আবাসনের একটা বিরাট সমস্যার সমাধান হতো। কিন্তু সেটা ঠিক আছে, যে সেটা না করে বরং করা হয়েছে কি, এখন আমাদের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে 4 তলা 5 তলা 6 তলার উপর বিল্ডিং করা যাবে না। কেন হয়? এটা যে দেশ বিরোধী হচ্ছে, কনভিন্স করতে পারেন নাই। হ্যাঁ, এটা তো আসলে দেশ বিরোধী একটা বিষয়। আমি বলবো যে আগামী দিনের যে চ্যালেঞ্জ, আমি বললাম যে একদিকে বর্ধিত পপুলেশন যেটা আসবে তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে, আবাসন ব্যবস্থা করতে হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে দুর্বল নেতৃত্বের কারণেই আসলে আবাসন খাত কাঙ্ক্ষিত পর্যায়ে না যাওয়ার পেছনে এটাও একটি কারণ, যে আপনারা সরকারের কাছে ঠিকভাবে বিষয়গুলো তুলে ধরতে পারেন নাই, সেটা একটি বিষয়।
আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা দেখি যে বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছে, মানে আমি চোখের সামনে যে সমস্ত কোম্পানির ফ্ল্যাট কিংবা ল্যান্ড বিজনেস দেখি, কিন্তু নেতৃত্বের জায়গায় আমি তাদেরকে দেখি না। মানে আমি যেটি বলতে চাচ্ছি যে রিপুটেড কোম্পানিগুলো তার নেতৃত্বের জায়গায় নেই, সেটি আসলে কেন হচ্ছে? কেন ভালো ভালো কোম্পানিগুলো আপনাদের রিহাবের নেতৃত্বে কেন নাই? তারা কেন পেছনে পড়ে আছে? একটা সময় তো ছিল, জি, সেইটি আসলে কেন নাই সেটি একটু আপনার কাছে জানবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরে এসে আপনার কাছ থেকে আমি এই প্রশ্নটা একটু ডিটেল জানতে চাই এবং খোলামেলাভাবে আপনি বলবেন। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের আবাসন খাতের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ আলী আফজাল। যে আপনাকে আরেকবার স্বাগত। থ্যাংক ইউ যে ভেরি মাচ। বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে ভালো ভালো কোম্পানিগুলো তারা কেন রিহাবের নেতৃত্বে নেই, তাদের অনুপস্থিতি কেন? আমি শুধু রিহাব না, আপনাকে বলি, বিগত স্বৈরশাসকের আমলে জি। বাংলাদেশে প্রাইভেট পাবলিক সেক্টরের সব ইনস্টিটিউট ধ্বংস হয়েছে। জি তার মধ্যে এই ট্রেড বডিগুলোও আছে। জি এখানে দেখা যাচ্ছে ব্যবসায়ী থেকে অব্যবসায়ী নেতৃত্ব এখানে চলে আসছে। যেমন আমি সময় ফিড মিল মালিক সমিতির সাথে ছিলাম। আমি যখন আমি দেখলাম যে আমার ফিড মিলতে রেন্টের যে ফিড তৈরি করে সে হলো মালিক সমিতির সভাপতি, তখন ওখান থেকে চলে আসছে। আমি আমার নিজের কথা বলছি। জি একইভাবে রিহাবেও যখন লম্বা সময় ইলেকশন হয়নি, লম্বা সময় এখানে মানে দলীয় নেতৃত্ব কর্তৃত্বের মাধ্যমে এটা কমিটি গঠন করা হয়েছে, তখন আমাদের যারা রেপুটেড এবং কর্পোরেট হাউসের মালিক, বড় বড় কোম্পানি, যাদের মান সম্মান ইজ্জত আছে, অর্থ আছে, তারা আলটিমেটলি এখান থেকে সরে গেছে। এটা দলীয় প্রভাবের কারণে। মেইন কারণ এটা। আচ্ছা, দলীয় প্রভাবের কারণে ভালো ভালো ব্যবসায়ীরা এখানে আসতে পারেনি। তো সামনে তো আবার এই পরিবেশটা তারা পায়নি। কারণ হয় কি, আমাদের মধ্যে কর্পোরেট হাউসের দায়িত্বে আছেন, তাদের তো অর্থ সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, তারা একটু মান সম্মান চায়, ইজ্জত চায়। যেখানে মান সম্মান থাকে না, ইজ্জত থাকে না, তাদের যাওয়ার জায়গা অনেক আছে। সেটি আসলে নিশ্চিত করা যায়নি, তাই নিশ্চিত তো করা বলতে যায়নি। চাচ্ছেন। তো এখন তো নতুন গভর্নমেন্ট এসেছে, সামনেও আবার রিহাবের আপনাদের ইলেকশন আছে, আপনি হয়তো ইলেকশন আপনিও করছেন। তো এবারের নেতৃত্বটা কেমন হবে বলে মনে করছেন? এক, দুই হচ্ছে যে এবারের আসলে পরিবর্তনের চ্যালেঞ্জগুলো আপনারা কি দিচ্ছেন? আমি আপনাকে যদি বলতে চাই যে আপকামিং যে রিহ্যাব নির্বাচন আছে, জি আমি সেখানে আমাদের কতগুলো বক্তব্য আছে। জি রিহ্যাবের বয়স হচ্ছে 36 বছর জি প্রায়। এই 36 ইয়ার্সে আমাদের সদস্যদের যে প্রত্যাশা যে জায়গা ছিল সেটা কাঙ্ক্ষিত মানের হয়নি, বা অনেকাংশেই হয়নি। রিহ্যাব তো ছোটো সংগঠন না। আমার যে ছোট মেম্বার তারও কিন্তু 10 কোটি টাকা আছে, নাহলে বিল্ডিং করতে পারবে না সে। আর বড়রা তো অনেক বড় আছে। এটা বিজিএমই বিকেএমই সবগুলো ছাড়া যাওয়ার কথা। এটা এক মানে নম্বর নিজস্ব ভবনের কথা বলছেন। সমস্যা থাকার কথা। এটা আমাদের কমিটমেন্টের জায়গা, যেটা আমি বলি যে রিহাবের জন্য অবশ্যই একটা সেন্টার করতে হবে, একটা রিহাব ভবন করতে হবে, যে ভবনকে কেন্দ্র করে আমাদের সব কিছু পরিচালিত হবে। এক হলো যে রিহাবকে মেম্বার বান্ধব, শব্দটি সবাই বলে, ট্রু সেন্সে মেম্বার বান্ধব মানে কি? সদস্যদেরকে ওন করতে হবে, সদস্যদের প্রোগ্রাম করতে হবে। আমরা যেটা রিহাব সেন্টার করি কথার কথা, এবং সেটা যদি আমরা ডেভেলপার, আমরা বিল্ডিং তৈরি করি, সেটা হবে ঢাকা শহরের সবচেয়ে দৃষ্টিনন্দন একটা বিল্ডিং হতে হবে, সবচেয়ে সুন্দর একটা বিল্ডিং হতে হবে সকল দিক থেকে। আর্কিটেকচার ভিউ বলেন, সৌন্দর্য বলেন, শক্তি মানে মজবুত বিল্ডিং বলেন, সকল দিক থেকে দৃষ্টিনন্দন বিল্ডিং হবে এক। এবং সেই বিল্ডিংকে কেন্দ্র করে আমার বাচ্চার বিয়ে কোথায় হবে? রিহাব সেন্টার ওখানেই হবে। হ্যাঁ, মেয়ের বিয়ে কোথায় হবে? ওখানে হবে। বিজিএমই যেমন করছে। তাহলে হবে কি, আমাদের মেয়র রিহাব মেম্বাররা কিন্তু সেন্টারকে কেন্দ্র করে সবাই ঘুরবে, সবাই ওন করবে যে না। এবং আজকে রিহাব যে ইমেজ সংকটে পড়ছে, অনেক সদস্য রিহাবের মেম্বার পরিচয় দিতেও চিন্তা করে দিব কি দিব না। যে ইমেজ সংকট, সেই ইমেজটাকে আমরা ফিরে আনার জন্য যে রিহাব সেন্টার করে যদি আমরা সদস্য বান্ধব বলতে ট্রু সেন্স যা বলি, সেটা আমাদের করতে হবে। ফ্যামিলি মেম্বার ওন করতেছে না, তা আমরা যদি যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছে, আমাদের লেডিস ক্লাব করে দেয় বা ফ্যামিলি ক্লাব করে দেয়, তারপরে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা, তারা পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে যদি আমরা ডেকে একটা ক্রেশ সিম্পল ফ্যামিলি সবাই এভাবে করে আমাদের ওন করতে হবে। এভাবে করে সদস্য বান্ধব করার জন্য আমরা চিন্তা করেছি যে এই বিল্ডিং কেন্দ্রিক আমরা পুরো সদস্য বান্ধব। এক, দুই নম্বর হচ্ছে আমাদের ব্যবসার সমস্যা আছে, ব্যবসা বান্ধব যেটা বলেছি।
আজকে একজন বিল্ডিং করতে গেলে আমাদেরকে রাজুকে প্ল্যান পাস থেকে শুরু হ্যান্ডওভার পর্যন্ত কিন্তু অসংখ্য জায়গায় আমাদের যেতে হয়। বিদ্যুৎ অফিস বলেন, পানির অফিস বলেন, ওয়াসার ডেস্ক করতে সব জায়গা, প্রত্যেকটা জায়গায় করাপশন, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। তা আমরা চাই যে এই ব্যবসাটাকে সহজ করা, যাতে করে এই সদস্যরা যেন কমফোর্ট ফিল করে, একই সঙ্গে গ্রাহকের আস্থা, হ্যাঁ কমফোর্ট ফিল করে এই জায়গাটা। একই সাথে হ্যাঁ আমি অস্বীকার করছি না যে আমাদের অনেকগুলো গ্রাহকের, সবার না, কোনো গ্রাহকের অসন্তুষ্টি আছে, তার ফ্ল্যাট যথাসময় পাচ্ছেন না, অনেক সময় মানসম্মত হয় না। সেটার জন্য আমাদের প্ল্যান আছে যে আমরা একটা মিডিয়েশন কমিটি করব। কমিটি একটা ছিল বাট অ্যাক্টিভেট করে নাই। আমরা চাচ্ছি যে সেটা অ্যাক্টিভেট করা, এবং আমরা এটা নিয়ে যেন সমস্যা না হয়, আমরা একটা রিহ্যাব সেন্টার চালু করব, সার্ভিস সেন্টার, অন স্টপ সার্ভিস সেন্টার, যেখানে 24 ঘন্টা 30 দিন 365 দিন অন করা থাকবে এবং রিসিভ করবে। যে কোনো সদস্য আমাদের সমস্যায় পড়লে টেলিফোন করবে, আমরা রেসপন্স করব। যে কোনো আমাদের ল্যান্ড ওনার যারা ল্যান্ড দেয় তারা টেলিফোন করলে আমরা রেসপন্স করব, আমরা মিডিয়েট করব, আলোচনা করে এক্স্যাক্টলি স্বচ্ছতা জবাব নিশ্চিত করব। শুধু তাই নয়, রিহ্যাব লম্বা সময় তাদের আমরা দেখেছি যে 2 বছর যাওয়ার পরে হয়তো দেখা যায় করে কি, বছরে একটা এজিএম করলো, একটা ইফতারপার্টি করলো, শেষ। আমরা বলছি নো, আমরা এই আগামী 2 বছর কী করে তার একটা পরিষ্কার অঙ্কেরনামা দিয়েছি, 5টা মেইন হেডে 25টা অঙ্কের দিয়েছি। আমরা বলেছি যে প্রত্যেক মাসে আমরা একটা বুলেটিন বের করব, মান্থলি বুলেটিন, যে বুলেটিনের মাধ্যমে আমরা প্রত্যেকটা মেম্বারের কাছে অনলাইনে পাঠিয়ে দেবো যে এই মাসের আমাদের অ্যাচিভমেন্ট কি, আয় কত, ব্যয় কত, কী কাজ করতে পেরেছি। আমরা বলতে পারি যে নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে আবাসন ব্যবসার স্বচ্ছতাও ফিরিয়ে আসছে। স্বচ্ছতা, আমরা যেটা সততা, দক্ষতা, স্বচ্ছতার সমন্বয়ে আমরা চাচ্ছি রিহ্যাবটাকে ডেভেলপ করতে। কিন্তু আপনারা একই সাথে এটাকে আমরা বলি যে আবাসন ব্যবসায় একটা বড় ঝুঁকি কিন্তু আপনি জানেন আছে, সেটা হচ্ছে এটা কস্ট ইফেক্টিভ করতে হবে। সব কিছু দাম বেড়ে যাচ্ছে, তো সব কস্ট ইফেক্টিভ করতে হবে যাতে ক্রেতাদের নাগালের ভিতরে থাকে। 2 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব, যেটা গোটা গ্লোবালি কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। 3rd হচ্ছে যে আর্থকোয়াক, আপনি জানেন গতকাল আর্থকোয়াক হয়েছে, তাহলে ভূমিকম্প সহনশীল হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে, একই সাথে আপনার কস্ট ইফেক্টিভ হতে হবে। এই জন্য আমরা চিন্তা করেছি একটা ইউনিভার্সিটি করবো আমরা, যেটা রিহ্যাব, যেটা বিজেপি করেছে, ফ্যাশন টেকনোলজি ইউনিভার্সিটি। আমরা বলছি রিহ্যাব বিল্ডিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করবো আমরা, সেখানে গবেষণা হবে, রিয়েল গবেষণা করে তারা তথ্যপত্র দিবে। একই সাথে আমাদের ইউনিভার্সিটির আগ পর্যন্ত আমরা একটা চাচ্ছি রিসার্চ সেল করবো, সেলের মাধ্যমে গবেষণা করে এই তথ্যপত্রগুলো দিয়ে আমাদের সদস্যদের হেল্প করবো এবং গোটা দেশকে, রাষ্ট্রকে হেল্প করার চেষ্টা করবো আমরা। আমার আরেকটা প্রশ্ন, সেটা বলতে পারেন যে শেষ প্রশ্নের দিকে আমরা যাচ্ছি প্রায়। আপনারা যে কথাটা বলছেন, এই যে আপনারা নানান একটা স্বপ্ন দেখাচ্ছেন, একটা বড় পরিবর্তনের দিকে যাওয়ার আপনাদের আগ্রহ আছে, কিন্তু পাশাপাশি আপনারা আরেকটি কথা প্রায় সাংবাদিকদের সম্মেলনে বলেন, কিংবা আপনারা যে মত বিনিময় করেন সেখানে বলেন, কিংবা সভা সেমিনারে বলেন যে রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক আপনাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, কিন্তু তারাও ব্যবসা করছে এবং সেটা নাকি সাংঘর্ষিক হচ্ছে, এবং আপনারা এটা নিয়ে বিভিন্নভাবে কথা বলছেন। এটি আসলে কেন? দেখেন, পরিষ্কার বক্তব্য, অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন রাষ্ট্র কোনো ব্যবসা করতে পারে না। জি, রাষ্ট্র আমাদের ট্যাক্স নেবে, ভ্যাট নেবে, আমাদের সেবা দেবে, জনগণের সেবা করবে। রাষ্ট্র কিন্তু কোনো বাণিজ্যিক ফার্ম নয়। জি, যেহেতু রাষ্ট্রে একটা প্রতিষ্ঠান হচ্ছে রাজুক, রাজুক ব্যবসা করতে পারে না, এটা পরিষ্কার বক্তব্য আমাদের। তো তারপর আমরা দেখেছি রাজুক ফ্ল্যাট তৈরি করছে, ফ্ল্যাট সেল করতেছে, এবং সেখানে আমরা যেটা চ্যালেঞ্জ করে বলেছি, ঠিক আছে আসলে যদি ব্যবসায়ী করতে চান ফাইন, তাহলে আমার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমি যখন ল্যান্ড ওনার কাছে জমি নেই, তাকে অ্যাডভান্স টাকা দিয়ে 50-50 রেশিওতে নেই। আপনি রাষ্ট্রের জমিটা আপনি কিনে নেন, এবং রাজুকের টোটাল সেট আপের বেতন স্যালারি ওই প্রজেক্ট থেকে নিতে হবে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে। আপনি রাষ্ট্রের জমি নেবেন, রাষ্ট্রের টাকা খরচ করবেন, রাষ্ট্রের তেল, রাষ্ট্রের গাড়ি, রাষ্ট্রের কর্মকর্তা ইউজ করে একটা বিল্ডিং বানিয়ে আপনি 5,000 টাকা সেল করে বলবেন যে আমরা কম দামে দেই আর ডেভেলপাররা বেশি দাম নিচ্ছে, এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। তাহলে আসেন, আর তার থেকে বড় কথা আমরা চাই, এটা আমরা চাই না, আমরা চাই হচ্ছে রাজুক অ্যাজ এ রেগুলেটরি বডি আমাদের রেগুলেট করুক। আইন কানুন যেটা আছে তার মধ্যে আমরা আছি কিনা, আমি বলছি না আমার 100% মেম্বার সৎ, আমার 100% মেম্বারই যে কমিটমেন্ট ঠিক রাখে আমি সেটা বলছি না। রাজুক কী করবে, এটা রেগুলেট করবে, যাতে আইনের বাইরে কেউ না যায়, নিয়মের বাইরে কেউ না যায়, কোনো অন্যায়ের জন্য না হয়। একই সাথে আমরা রিহ্যাব যেহেতু মেম্বারদের প্রতিনিধিত্ব করি, আমরা ট্রাইপার্টাইট হতে পারে, রাজুক আমরা মিলে একসাথে আলোচনা করে আমরা কিন্তু সলিউশন যেতে পারি, যাতে এটা জনবান্ধব হয়। মানুষের যে হতাশা বলবো না, যে আস্থাহীনতা যে কিছুটা তৈরি হয়েছে ক্রেতাদের, সেটা দূর করা যায়। একই সাথে যারা ক্রেতারা সমস্যায় পড়তেছেন, একই সাথে ল্যান্ডওনার সমস্যায় পড়তেছেন, সেটা আমরা বিশ্বাস করি যে আমরা রিহ্যাবের মাধ্যমে, রাজুকের মাধ্যমে এটা সলভ করতে পারবো। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে? আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে এই রিয়েল এস্টেট যে সেক্টরটা আছে, দেশের স্বার্থে আমি বলবো, আগামী প্রজন্মের স্বার্থে আমি মনে করি যে এই ড্যাবটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, এটা যুগ উপযোগী করতে হবে,
এবং দেশের কৃষি সহ শিল্প সহ সব কিছু মিনারে সমন্বিত, নট অনলি ফর ঢাকা, টোটাল বাংলাদেশের জন্য আমি করে জোনিং করে এটা একটা স্পেসিফিক মানে একেবারে ফিক্স করে ফেলতে হবে যে কোথায় কোন জিনিস হবে, এটা করতে হবে এক। দ্বিতীয় হলো যেহেতু আমাদের ছোট্ট দেশ, ভাই এখানে বিল্ডিং হাইট রেস্ট্রিকশন রাখা যাবে না। তাদের লজিস্টিক সাপোর্ট রাষ্ট্র তৈরি করবে, কিন্তু এভাবে কোনো রেস্ট্রিকশন রাখা যাবে না। রাখলে আপনি দেখবেন যে আলটিমেটলি আমার কৃষি জমি কিন্তু আজও কালে নষ্ট হয়ে যাবে। তো সেটা যদি না রাখা যায় তাহলে আগামী প্রজন্মের, আমরা তো থাকবো না 2100 সালে, কিন্তু তখনকার যারা থাকবেন তারা কিন্তু বড় চ্যালেঞ্জেই পড়বে, সেটা খাদ্যের চ্যালেঞ্জ। তো আমি বিশ্বাস করি রাষ্ট্র সে চিন্তা করবে এবং ড্যাবকে চেঞ্জ করে যুগ উপযোগ করবে, আমরা সেই প্রত্যাশা রাখি। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে।